এখন কাকিনাড়া স্টেশনে রয়েছি। সাড়ে 11টার বেশি বাজে। এখন এখান থেকে আবার ট্রেন পাল্টে তারপরে বাড়ি যেতে হবে। তো আজকের এই মুহূর্তে যেহেতু আসলাম, নিশ্চয়ই তার কারণ আছে, সবাই বুঝতে পারছেন যে পুলিশের অতি সক্রিয়তা, চাকরি প্রার্থীদের প্রতি। প্রত্যেকে জানো যে আজকের মুখ্যমন্ত্রীর সভা ছিল উত্তর 24 পরগনা জেলাতে। তিনি জনসংযোগ করবেন এমনটা আমরা শুনেছিলাম। তো জনসংযোগ মানে আমরা তো বুঝি যে মানুষের কাছে যাবে, মানুষের কথা শুনবেন। সেখানে যদি কোনো চাকরি প্রার্থীরা তাদের দাবি তার হাতে তুলে দেওয়ার চেষ্টা করে শান্তিপূর্ণভাবে, সেখানে অন্যায় কি আছে? সেখানে অন্যায়টা কি আছে? পুলিশ প্রশাসন এত সক্রিয় হয়ে চাকরি প্রার্থীদের ডেকে এনে থানায় বসিয়ে রাখছে, এটা কেন হবে? পুলিশের যেটা কাজ সেটা অনেক সময় সঠিকভাবে হচ্ছে না। নেটওয়ার্ক স্লো দেখাচ্ছে, কিন্তু চাকরি প্রার্থীদের প্রতি কাদের নির্দেশে এই অতি সক্রিয়তা হচ্ছে আমরা বুঝতে পারছি না। রাজ্যের দায়িত্বে যিনি রয়েছেন মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী, উনি জনসংযোগে যাচ্ছেন, জনগণের কথা শুনবেন, আমরা আমাদের দাবি ওনাকে তুলে দেব। আমরা এত বছর ধরে বঞ্চিত, সেই 17 সালে টেট উত্তীর্ণ হয়ে তারপরে তাদের লাস্ট নিয়োগ হয়েছে, তারপর থেকে যারা 18 সাল থেকে প্রশিক্ষণ নিয়েছে এইবার সুযোগ পেল, তাও নামমাত্র শূন্যপদ। তো আমরা আমাদের দাবি, শূন্যপদ বৃদ্ধির দাবি ওনার কাছে তুলে ধরবো শান্তিপূর্ণভাবে, ডেপুটেশন দিয়ে। সেটা পুলিশ আড়ি পেতে কোথাও থেকে খবর পেয়েছে নিশ্চয়, কিছু জনের মধ্যে আলোচনা হয়েছিল, 2-1 জন গিয়ে শান্তিপূর্ণভাবে ওই লোকাল ওখানের যারা সদস্যরা রয়েছে তারা দাবিটা তুলে ধরবে। তো সেজন্য ডেকে ডেকে পুলিশ থানায় বসিয়ে রাখছে, কারোর বাড়িতে চলে আসছে, কারোর পাড়ায় এসে খোঁজ নিচ্ছে, এগুলো পুলিশের কাজ নয়। তো পুলিশ প্রশাসন একটু, চাকরি প্রার্থী যা আপনাদের সন্তান তুল্য, আপনাদের ঘরেও নিশ্চয়ই ছেলেমেয়েরা রয়েছে। তো কাদের নির্দেশে, কোন উপরতলার নির্দেশে এইরকম কাজ হচ্ছে বারবার জানি না। এর আগেও একবার হয়েছে, আজকে আবার হচ্ছে। সেই সকালবেলায় বেরিয়েছি, এখনো বাড়ি ফিরতে পারিনি, এখনো আর একটা ট্রেন আসবে, তারপরে ট্রেনে চেপে বাড়ি যাবো। গ্যারেজে হয়তো সাইকেলটাও পাবো না, হেঁটে যেতে হবে। আর আইনি বিষয়ে অলরেডি বার্তা দিয়েছি, যে সমস্ত বাধাগুলো রয়েছে। অনেকে 22 স্টেটের প্রশ্ন চ্যালেঞ্জ মামলায় নিউজ দেখে অনেক বিভ্রান্তি ছড়িয়েছিল, অনেক উল্টোপাল্টা কথা লিখেছিল, এই নাকি টাকা তোলা হয়েছে, কিছু করা হয়নি, না জেনে উল্টোপাল্টা, বা জেনেও অনেকে উল্টোপাল্টা বলেছে। তো 22 স্টেটের দেখে নিলেন ফলাফল কি হলো। 22 স্টেটের আমরা কেন উকিল দিয়েছিলাম? 22 স্টেটে যখন সিঙ্গেল বেঞ্চে মামলা হচ্ছে, আমরা দেখলাম যে সিঙ্গেল বেঞ্চ একটা অর্ডার দিচ্ছে যে একটা শুধুমাত্র ইউনিভার্সিটি রিপোর্ট দেবে। এবার আমরা তখন ভাবলাম যে 2014 টেটে একই রকম জিনিস হয়ে গেছিল। একটা ইউনিভার্সিটিকে দিয়েছিল বিশ্বভারতী, সে বলে দিয়েছিল 6টায় ভুল আছে, ব্যাস ওই অনুযায়ী কাজ হচ্ছিল।
তখন আমরা ভাবলাম যে না, এটাকে চ্যালেঞ্জ করব। 17 টেটের ক্ষেত্রেও একটা ইউনিভার্সিটি দিয়ে দেওয়া হয়েছিল, বিশ্বভারতী। আমরা চ্যালেঞ্জ করেছিলাম বিভিন্ন গ্রাউন্ডে যে এইভাবে বারবার এক্সপার্ট কমিটি তৈরিই করা যাবে না। আমাদের দাবি ছিল প্রথমে এটা, যে যারা নতুন এক্সপার্ট কমিটিতে থাকছে তারাও তো অধ্যাপক, আর এর আগে যারা প্রশ্ন তৈরি করেছে, যারা অ্যান্সার দিয়েছে, যারা ফাইনাল অ্যান্সার দিয়েছে, প্রত্যেক ধাপে আলাদা আলাদা এক্সপার্ট ছিল, সবই অধ্যাপক। তো তাদের যোগ্যতা এক, তাহলে বিশ্বভারতীর যিনি অধ্যাপক তিনি যেটা বলবেন সেটাই সঠিক, এটা কিভাবে বলা যায়? তো এর জন্য আমরা তখন চ্যালেঞ্জ করেছিলাম সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে, এবং তখন ডিভিশন বেঞ্চে গিয়ে এক্সপার্ট কমিটিটা অনেক বিস্তার ঘটেছিল। এক্সপার্ট কমিটিতে আমাদের পর্ষদের একজন ছিল, পর্ষদ মানে কোনো একটা ইউনিভার্সিটি থেকে সদস্য নিয়ে রেখেছিল, তারপরে কলকাতা ইউনিভার্সিটি ছিল, তারপরে বিশ্বভারতী ছিল। এরপরেও সেই মামলা অনেক দিন চলেছে, তারপরেও দেখা গেছে কিছু প্রশ্নে পেডাগোগিতে সমস্যা রয়েছে, আবার নতুন এক্সপার্ট কমিটি তৈরি হয়েছে। সেই রিপোর্ট কিন্তু ফাইনাল দেওয়া হলো, কোনো ভুল ত্রুটি নেই, কোনো নাম্বার বাড়ছে না। রিপোর্টটা পর্ষদের ওয়েবসাইটেও দিতে বলা হয়েছে, এবার দেবে কিনা জানি না, যদি দেয় তো আপনারা কালকের মধ্যেই দেখতে পারবেন সেখানে কি বলা হচ্ছে। তো এখানে কোনো নাম্বার বাড়ছে না, এটা কিন্তু এমনি এমনি হচ্ছে না, সব কিছুতে লড়াই করতে হবে। 17 টেটের ক্ষেত্রে একটা প্রশ্নের ক্ষেত্রে বলা হচ্ছে যে অ্যান্সার কি নাকি ভুল ছিল। আচ্ছা, আমার ট্রেন আসছে, আমি ট্রেনে উঠে বলছি। তো 17 টেটে বলা হয়েছিল নাকি সব অ্যান্সার কি ভুল আছে। এবার ওটা নিয়ে বিস্তারিত পরে বলবো, এখন বলছি না। তারপরে 14 টেটের যেটা, 14 টেটের ক্ষেত্রে আপনারা জানেন যে আজকেও শুনানি ছিল। শুনানিতে আমাদের অ্যাডভোকেট ছিলেন, মনদীপ কাল্লা স্যার ছিলেন। তো তিনি প্রথমেই বলেছেন যে এদের ওয়েমান নেই, সেই ইস্যুটাও তুলে ধরেছিলেন, আর মামলাটা পিছানোর কথা বলেছেন, এবং মামলাটা পিছিয়ে কিন্তু 2026 সালে চলে গেছে আপাতত। আপনারা দেখেছেন অর্ডারে 2026 সালে 3 ফেব্রুয়ারিতে রাখতে বলা হয়েছে। তো এই বিপদটা অনেকটা আশা করি কেটেছে, অনেকে চিন্তামুক্ত রইলেন, কারণ 2014 টেটে 6 নাম্বার পেলে প্রায় লক্ষাধিক পাস করবে, এটা একটা অনুমান করেছিল পর্ষদ। সেখানে অনেকের ট্রেনিং আছে, এবং অনেকে 2016 আগে ট্রেনিং আছে, তারা ডিরেক্ট জব চায়। এরকম অনেক মামলাও হয়ে আছে পেন্ডিং, যেহেতু স্থগিতাদেশ রয়েছে। তো সুপ্রিম কোর্টে কিন্তু এরকম ধারাবাহিক লড়াইটা দিতে হবে। সেই 2023 সালে যখন ডিভিশন বেঞ্চ রায় দিল সবাইকে নাম্বার দিতে হবে, তারপরে সুপ্রিম কোর্টে মামলায় যে স্থগিতাদেশ হলো, তারপরে অনেকগুলো শুনানি হলো। আমরা একবার মীনাক্ষী ম্যাডামকে দিয়েছিলাম, সিনিয়র অ্যাডভোকেট, তারপরে দুবার হরিপ্রিয়া ম্যামকে দিলাম, তারপরে চেম্বারে মামলা উঠেছিল, তখন একজনকে দেওয়া হয়েছিল। তো আজকেও ছিল, এইভাবে কিন্তু ধারাবাহিক হচ্ছে। তো পাশে থাকুন। আর যেটা রয়েছে 23-25-এর কিছু ভাগ মামলার ক্ষেত্রে, সেগুলো এখন বিস্তারিত বলছি না, সব কটাতেই আমরা পদক্ষেপ নেব। আর ইন সার্ভিস এটাও সঠিক সময় পদক্ষেপ হবে, প্যানিক করার কিছু হয়নি, সবগুলোই নজরে আছে। যারা পরে ট্রেনিং করছে বা এনআইএসের যারা রয়েছে, সমস্ত আইনি দিক নজরে আছে। আপনারা শুধু পাশে থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। যারা বিভ্রান্ত করছে, বিভ্রান্ত হবেন না এই সময়টা। আপনারা যা প্রশ্ন, আপনাদের বিতর্ক, আলোচনা, যা কিছু করার অনেক সময় পাবেন, কিন্তু এই ঐক্যগুলো ভাঙলে লড়াই করার কিন্তু কাউকে পাবেন না। শেষ পর্যন্ত কিন্তু এই যাদের গালাগাল দেন, যাদের উল্টোপাল্টা বলেন, তারাই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রয়েছি সাথে, লড়াইটা করছি। নোটিফিকেশনটা এমনি এমনি আসেনি। যারা ওই বাড়ি বসে এক লাইনে লেখে আন্দোলন, নোটিফিকেশনটা কিন্তু এমনি এমনি আসেনি। 3টে যে আন্দোলন বড় বড় হয়েছিল পরে, ধারাবাহিক আন্দোলনের পরে 3টে আন্দোলন অনেক রিস্ক নিয়ে করা হয়েছে। মামলাটা হলে কিন্তু আপনাদের হবে না।
পুলিশ মামলা দিলে কিন্তু আপনাদের হবে না, সেখানে আমাদের 2-3 জনের নামে হবে, সেটা জেনেও কিন্তু পদক্ষেপ করা হয়েছিল। পর্ষদে যাওয়া হয়েছিল, বড় আন্দোলন হয়েছিল, তারপরে বিধানসভা অভিযান হয়েছিল। বিধানসভা তো আমরা লোক, কিংবা বিধানসভা অভিযান হয়েছিল বলছিল দাদা, বিধানসভায় দেখেছিলেন যে গেট পুরো স্তব্ধ করে আমরা বসেছিলাম। এরপরে যখন লালবাজার থেকে প্রত্যেকের বাড়ি বাড়ি পুলিশ পাঠানো হলো পরের আন্দোলনের সময়, আন্দোলন থামানোর জন্য, আন্দোলনের আগের দিন থেকে। না না ঠিক আছে। তো তখনও কিন্তু বাড়িতে পুলিশ গেছে জেনেও কর্মসূচি কিন্তু থামাইনি। সবাইকে নিয়ে বারাসাতে গিয়ে সাংসদ এবং ওখানকার বিধায়ক 2 ঘন্টার উপরে গাড়িতে আটকে ছিলেন, কারণ তারা আমাদের সামান্য দাবিটুকু মানছিলেন না। আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ জানিয়েছি। সাংসদ সৌগত রায় এবং নির্মল মাঝি 2 ঘন্টা কিন্তু গাড়িতে আটকে ছিলেন। তার পরের দিন কিন্তু নিয়োগের নোটিফিকেশন এসছে। তাই এমনি এমনি আসেনি, সব অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে কিন্তু ওগুলো আনতে হয়েছে, অনেক রিস্ক নিয়ে। এই আজকে সামান্য মুখ্যমন্ত্রী আসবেন, আমরা কর্মসূচি করব, ওনার হাতে দাবি তুলে দেবো, এই খবরটা পুলিশ মানে আড়ি পেতে পেয়ে বাড়ি বাড়ি পুলিশ চলে যাচ্ছে। আপনাদের বাড়ি যাচ্ছে না, কিন্তু এই কয়েকজনের বাড়িতে যাচ্ছে। তাই আন্দোলনটা হবে ঠিকই, সময় মতো আমরা চেষ্টা করছি, কিন্তু প্রেশারটা তো আমাদের কিছু জনের মাথায় আসছে। আপনারা যদি স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করতেন, নিজেরা আসতেন, নিজেরা লিড করতেন, তাহলে একটা আলাদা কথা ছিল। কিন্তু আপনারা আমাদের দিকে তাকিয়ে বসে আছেন সব সময়। পুলিশ এখন আমরা কিছু করলেই বাড়ি বাড়ি পুলিশ পাঠিয়ে দিচ্ছে, এটা যদিও পুলিশের কাজ নয়। তো সবাইকে বলবো ঐক্যবদ্ধ থাকুন আর ভয় পাবেন না। পুলিশ প্রশাসন যদি অতি সক্রিয় হয়ে আপনার বিরুদ্ধে কিছু করে, আমরাও কোর্টে যেতে পারি। হাইকোর্ট খোলা রয়েছে, কোর্ট সেটা বিবেচনা করে দেখবে। উপরতলার নির্দেশে এগুলো হচ্ছে, আমরা কোনো অন্যায় কিছু করছি না। একটুখানি বলবো, কেউ মানসিকভাবে ভেঙে পড়বেন না। শূন্যপদ বাড়ানোর দাবিতে কিন্তু আমাদের কর্মসূচি চালিয়ে যেতে হবে ধারাবাহিকভাবে। এখন প্রসেসটা সবে শুরু হয়েছে, শূন্যপদটা যে কোনো সময় বাড়ানো সম্ভব। ঠিক আছে, যে প্রসেস শুরু হয়ে গেছে বলে হবে না, বা ফর্ম ফিল আপ হয়ে গেছে বা ইন্টারভিউ হয়ে গেছে বলে হবে না। সবটা হোক, মাঝে মাঝে ধারাবাহিক কর্মসূচি করতে হবে। যখন সরকার চাইলেই শূন্যপদ বাড়াতে পারে, সেটা আপনার ইন্টারভিউর আগে অবধি, এই মেরিট লিস্ট বেরোনোর আগে অবধি। এমনকি মেরিট লিস্ট বেরিয়ে গেলেও যদি সরকারের সদিচ্ছা হয়, তারা আবার দ্বিতীয় ধাপে নিয়োগ করবে একইভাবে। তো কবে কি হবে তো জানি না, আমাদের দাবি থাকবে এখনই শূন্যপদ বাড়াতে হবে। এই দাবি নিয়ে আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। আজকে এইটুখানি থাকলো। সবাইকে বলবো পাশে থাকুন। বিভিন্ন মামলাগুলোই আমাদের নজর আছে, মামলাগুলো লড়তে হবে। ঠিক আছে, হাইকোর্টে সামনেও দেখতে পারবেন কিছু মামলা। তো একই বিষয়ে অনেকগুলো মামলা হয়েছে, সব মামলায় আমাদের ঢোকার দরকার নেই বারবার টাকা খরচ করে। ওগুলো একসাথেই শুনানি হয়ে বা একসাথেই উল্লেখ হয়ে একসময় রায় হবে। তাই প্যানিক করার কিছু নেই। মাঝে মাঝে সংবাদে এই নিউজ শুনবেন, শুনেই আতঙ্কিত হবেন না। দিনের শেষে লড়াইয়ের অনেক জায়গা রয়েছে। কিছু কিছু মামলা আছে যেগুলো রায় হোক, আমরা রায় রেখে পদক্ষেপ করব। ধন্যবাদ, সবাই পাশে থাকুন।